আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের নিশ্চয়ই মনে আছে ভাতের হোটেলের মালিক হাউন আঙ্কেল। তিনি যখন ডিবির প্রধান ছিলেন, তার ক্ষমতা, তার পাওয়ার এতটাই আকাশচুম্বী ছিল যে তার বিরুদ্ধে কথা বলবে, তার বিরুদ্ধে লিখবে এমন কোনো মিডিয়া বাংলাদেশে ছিল না। এমনকি যারা অনলাইন অ্যাক্টিভিস্ট বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, তাদেরও এমন কোনো সাহস ছিল না যে তার বিরুদ্ধে দু কলম লিখতে পারে বা দুটি কথা বলতে পারে, স্পেশালি যারা বাংলাদেশে আছেন। তো তখন আমরা যারা প্রবাসে আছি, আমাদের মধ্যেও হাতে গোনা কয়েকজন আমরা তার বিরুদ্ধে কথা বলেছিলাম এবং চ্যালেঞ্জ করেছিলাম যে যুক্তরাষ্ট্রে তার বাড়ি আছে, ব্যবসা বাণিজ্য আছে এবং তিনি প্রচুর টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছেন। এমনিভাবে আরেকজন প্রভাবশালী পুলিশের কর্মকর্তা আইজিপি ডক্টর বেনজির আহমেদ, তার বিরুদ্ধেও বলেছিলাম। তো যাই হোক, আমাদের ভিতরকার কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট, কিছু বলতে একজন, আমাদের বিরুদ্ধে ভিডিও বানিয়েছেন যে আমরা নাকি গুজব ছড়াচ্ছি, একজন সম্মানী ব্যক্তির মান সম্মান হানি করছি ইত্যাদি ইত্যাদি। সেটা কিন্তু প্রমাণিত হয়েছে যে আমরা গুজব ছড়াইনি। ঠিক অনুরূপভাবে যখন বেনজিরের দুর্নীতি প্রকাশিত হলো, বেনজিরের বিরুদ্ধে কি অ্যাকশনে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাকে আদৌ গ্রেপ্তার করা হবে কিনা, তার সম্পত্তি যেগুলি বাংলাদেশে আছে সেই সম্পত্তির কি হবে, এই সমস্ত বিষয় আশয় নিয়ে এই ভাতের হোটেলের মালিক হাউন আঙ্কেল অনেক লম্বা লম্বা কথা বলেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তখনই আমি চ্যালেঞ্জ করেছিলাম যে যে হাউন আঙ্কেল এখন লম্বা লম্বা কথা বলছে, আমি চ্যালেঞ্জ করলাম মিডিয়া কর্মীরা যদি তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে পারে, তদন্ত করতে পারে, তাহলে ডক্টর বেনজিরের বিরুদ্ধে যে অভিযোগ বা ডক্টর বেনজিরের বিরুদ্ধে যে দুর্নীতির ফিরিস্তি সামনে এসেছে, অনুরূপ দুর্নীতির ফিরিস্তি সামনে আসবে। এবং এটাও বলেছিলাম যে আপনারা কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন না, এটা করা সম্ভব না, কারণ তার ক্ষমতার দাপট বা ক্ষমতা এত লম্বা যে তার বিরুদ্ধে দু কলম লিখতে বা বলতে এমন সাহস আসলে বাংলাদেশের কারণ নাই। তো যাই হোক, অবশেষে যখন তার মা স্বৈরাচার হাসিনার পতন হলো, তখন উনি অনেকটা হাওয়া, আপনারা বিভিন্ন প্রতিবেদনে দেখেছেন যে উনি বিদেশ ছেড়ে পালিয়ে যাওয়ারও চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। তিনি গণপিটুনির শিকার হয়েছিলেন। সিএমএইচে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি আদৌ বেঁচে আছেন না মারা গেছেন জানি না, তবে আমরা বাংলা ভিশনের একটি টক শোতে একজন সাংবাদিকের মুখে শুনলাম যে সেনাবাহিনীর যে সেনানিবাস, অর্থাৎ সেনাবাহিনীর আশ্রয়ে যে 626 জনকে আশ্রয় দেওয়া হয়েছিল, তাদের মধ্যে এই হাউন আঙ্কেলও ছিলেন নাকি শুনেছি। তো যাই হোক, আপনারা জানেন যে গতকালকে ভাতের হোটেলের মালিক এই হাউন আঙ্কেলের দুর্নীতি প্রকাশ পেয়েছে। তো চলুন আমরা একে একে জানার চেষ্টা করি যে তার আসলে সম্পদের পরিমাণ কত। এবং এই প্রত্যেকটা নিউজই অগাস্টের 29 তারিখে প্রকাশিত হয়েছে এবং কালবেলাই প্রথম নিউজটা করেছে। আমি কালবেলা থেকে 4টা নিউজ আপনাদের সাথে শেয়ার করব। একটা নিউজে তারা হেডলাইন করেছে, ঢাকায় 2 ডজন বাড়ি এবং অর্ধ শতাধিক ফ্ল্যাট ডিবি হারুনের। কি বুঝলেন? ওই যে মানুষ একটা কথা বলে না, চোরের মায়ের উঁচু গলা। মিডিয়ায় সবচেয়ে বেশি কথা বলতেন এই ভাতের হোটেলের মালিক, একেবারে অবিকল শেখ হাসিনার মতো, মানে জোর গলায় বলে যে দুর্নীতিতে জিরো টলারেন্স। অথচ সে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকেই আত্মসাৎ করেছে 60,000 কোটি টাকা।
এই হাউন আঙ্কেল তিনিও অনেক বড় বড় বুলি আওড়াতেন। একটা নিউজে বলছে যে ঢাকায় তার 2 ডজন বাড়ি, 2 ডজন বোঝেন, 24টা বাড়ির মালিক তিনি ঢাকায়, আর অর্ধশতাধিক ফ্ল্যাট, মানে 50টেরও বেশি তার ফ্ল্যাট রয়েছে। এখন আপনারা যারা ঢাকায় বসবাস করেন, 24টা বাড়ি আর 50-55টা ফ্ল্যাট, এই একটা নিউজ থেকে আপনারা এই সম্পত্তির দাম বের করেন। ডিবি হারুনের বেতন কত? বড় জোর 1 লক্ষ টাকা। তো একজন সরকারি কর্মকর্তার বেতন যদি 1 লক্ষ টাকা হয়, এবং তার চাকরি কিন্তু এখনো শেষ হয়নি, তো উনি যদি টাকা সেভও করেন, সঞ্চয়ও করেন, তারপরেও তো তার 1 কোটি টাকা জমানোর মতো পরিবেশ থাকার কথা না। ওই যে আমি কিছুদিন আগে বলেছিলাম যে তার বেতন কত, সে সস্ত্রীক সিঙ্গাপুর চলে যায়, 15 দিনের ছুটিতে সিঙ্গাপুর চলে যায়। আপনি ভাবেন বিষয়টা, সিঙ্গাপুর কত এক্সপেন্সিভ হোটেলে তারা সস্ত্রীক রাত কাটিয়েছে, ঘরের কাছের ব্যাপার। আমি একবার 15 দিনের সফরে উমরা করতে গিয়েছিলাম, মাত্র 2 দিন টার্কিতে ছিলাম, আমার কোমর ভেঙে গেছে, অথচ আমি বলবো না আমি কত টাকা ইনকাম করি, সেটা বলবো না, আমি অতীতে বহুবার বলেছি। এনিওয়ে, তো আমরা একটু ভিতরের খবর নেওয়ার চেষ্টা করি, বেশি বলবো না, অল্প কিছু বলবো। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, জিম্মি করে অর্থ আদায়, মারধর, জমি দখল, বাড়ি দখল, প্লট দখল, ফ্ল্যাট দখল, গুম, খুন, হত্যা, অর্থ পাচার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, আটকে রেখে নির্যাতন, নিয়োগ বাণিজ্য, নারী কেলেঙ্কারি সহ এহেন কোনো অপরাধ নেই যার সঙ্গে জড়াননি হারুন। এসব অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা। রাজধানীর উত্তরা, গাজীপুর ও কিশোরগঞ্জ ডিবি হারুনের অন্তত 1000 কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। জানা গেছে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে 3 সদস্যের স্টিয়ারিং কমিটি। নামে বেনামে অন্তত 3টি রিসোর্টের মালিকানা আছে তার, রয়েছে একাধিক আবাসিক হোটেল, আরও অন্তত 10টি কোম্পানির মালিকও তিনি। শুধু ঢাকায় আলিশান বাড়ি কিনেছেন তিনি 2 ডজনেরও বেশি। এর বাইরে আছে অগণিত প্লট ও ফ্ল্যাট। রাজধানীর উত্তরায় হারুনের বহুতল একাধিক ভবন, ফ্ল্যাট ও প্লটের তথ্য মিলেছে, যার মধ্যে 3 নম্বর সেক্টরের 20 নম্বর রোডে, লেকপাড়ের রোডে রয়েছে 6 তলা একটি আলিশান বাড়ি। পার্ক লেক ভিউ নামে বাড়িটির হোল্ডিং নাম্বার 30। আমি এইটা পড়তে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি সেই দিকে যাইতে চাচ্ছি না, এটা আপনারা পড়ে নিয়েন। আমি শুধু এতটুকুই বললাম যে শুধু ঢাকাতেই তার 2 ডজনেরও বেশি বাড়ি রয়েছে, 24টারও বেশি, 25টা হয়তো 26টা এরকম হবে, আর 50-55টা ফ্ল্যাট রয়েছে ডিবি হারুনের। এখন এইবার বলেন, মানে লুটপাট কাকে বলে, উহা কত প্রকার ও কি কি, বর্ণনা সহ একটু পড়ে নিয়েন, আমি আর পড়লাম না। এবার দ্বিতীয় নিউজে যাই। দ্বিতীয় নিউজটা হলো দেশে বিদেশে কি নাই হারুনের, সপরিবারে নাগরিকত্ব নিয়েছেন যুক্তরাষ্ট্রের। কি বুঝলেন? তার পরিবারের লোক, তার স্ত্রী এবং ছেলে মেয়ে মিলে তিনি যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব নিয়েছেন। মানে সব বন্দোবস্ত তিনি করে রেখেছেন যে শেখ হাসিনা ফল করলে তিনি বাকি জীবনটা ইউরোপ আমেরিকায় আরামে আয়েসে কাটিয়ে দিবেন। তো ওই যে মানে চোরের 10 দিন আর মানে গৃহস্থের 1 দিন বলে একটা কথা আছে না। যাই হোক, বাংলাদেশের জনগণ একটা মানে সুসংবাদ শুনতে চাচ্ছে যে হারুন যেন আর বেঁচে না ফেরে। তো যাই হোক, আমি ওইটা আর বলতে চাচ্ছি না। এবার আমরা 3 নম্বর নিউজে যাই। 3 নম্বর নিউজ হচ্ছে অর্থ পাচারে নিজেই মানি এক্সচেঞ্জ চালু করেন ডিবি হারুন। মানে অর্থ পাচার উনি নিজে তো অর্থ পাচার করেছেনই,
ওনার মতো যারা মাস্তুতো ভাই আছে, চোরে চোরে মাস্তুতো ভাই বলে একটা কথা আছে না, ওনার খালাতো ফুফাতো মাস্তুতো ভাই যারা আছে তারা যাতে পাচার করতে পারে সহজে, যেন উনি নিজেই মানি এক্সচেঞ্জ চালু করেছিলেন। আচ্ছা, তো সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকুরিজীবী হিসাবে সর্বসাকল্যে তার বেতন হচ্ছে ৮০,০০০ টাকা। আমি বললাম ১,০০,০০০ টাকার কথা বললাম, তো ৮০,০০০ টাকা বেতনে চাকরি করা একজন সরকারি কর্মকর্তার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। হাউ ইজ ইট পসিবল আমাকে বলেন। আচ্ছা, আর এদিকে যাচ্ছি না, সময় বেশি নেব না। চতুর্থ নাম্বার নিউজটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিবি হারুনের রয়েছে একাধিক বাড়ি ও সম্পদ। আমি বলেছিলাম না? আচ্ছা, তো আর কি বলবো, আর তোর বলার দরকার নেই, বলা কিন্তু হয়ে গেছে। তো এখন আপনাদের প্রশ্ন যে নায়েব ভাই ডিবি হারুন আছে কোথায়? ওই যে বললাম, প্রথমেই বলেছি যে সে সিএমএইচে চিকিৎসাধীন ছিল, এখন বেঁচে আছে না মারা গেছে আমরা কিছুই জানি না, কিন্তু একজন সাংবাদিক বললেন যে তিনি সেনাপ্রধানের যে আশ্রয় যারা ছিল ৬২৬ জন, তার মধ্যে একজন ইনি। এখন উনি সুস্থ অবস্থায় আছেন না অসুস্থ অবস্থায় আছেন সেটা তো জানি না। সিএমএইচ বলতে সেনানিবাসের যে হসপিটালে সেনা সদস্য বা সেনা কর্মকর্তারা চিকিৎসা নিয়ে থাকেন, সেখানে উনি চিকিৎসাধীন আছেন, তার মানে উনিও সেনানিবাসের ভিতরে আছেন। তো আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি যে ডিবি প্রধান হারুন কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় তার চাকরি হয়েছিল, কিন্তু তার বাপ মুক্তিযোদ্ধা ছিলেন না। এটা আপনারা হয়তো অনেকেই জানেন। তো যাই হোক, আর বলবো না। এমনিভাবে আপনি এই যে সেনানিবাসে যে ৫২৬ জন আশ্রয় নিয়েছেন, এর মধ্যে সম্ভবত প্রায় ৫০০ জন, না ৬২৬ জন, এর মধ্যে প্রায় ৫০০ জন হচ্ছে পুলিশের বিভিন্ন লেভেলের কর্মকর্তা, অর্থাৎ একেবারে ডিআইজি থেকে শুরু করে ধরেন এসআই পর্যন্ত। যে ৫০০ জন আশ্রয় নিয়েছিলেন, এরা সবাই কিন্তু আবার সেখান থেকে মুক্তি পেয়েছেন বা তারা বেরিয়ে আসছেন। তো এটি নিয়ে আবার অনেক আলোচনা হয়তো করা যেতে পারে, বাট এই আলোচনায় ওটা নিয়ে আলোচনা করার সুযোগ নেই। তো তারা কেন আশ্রয় নিয়েছিলেন? এই যে পুলিশের কর্মকর্তা যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন, এদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করেন। আমি চ্যালেঞ্জ করলাম, সবার কথা বলবো না, বাট এই ৫০০ জনের মধ্যে একেবারে কম করে হলেও ৪৫০ জন তো হবেই। প্রত্যেকটা পুলিশ অফিসার দুর্নীতিবাজ। আপনারা আবার বলবেন যে নায়েব ভাই আবার ৫০ জনকে আপনি ফেরেস্তা বানিয়ে দিলেন। আমি একটু কম করে বললাম, বেশি বলা ঠিক না, বাড়িয়ে বলতে হয় না। হ্যাঁ, এই জন্য একটু কম বললাম, চ্যালেঞ্জ করলাম। এই ৫০০ জনের ভিতরে আপনি এই ৫০০ জনকে নিয়ে আপনি তদন্ত করেন। তদন্ত করলে আপনি বের করে ফেলতে পারবেন যে প্রত্যেকেই দুর্নীতিবাজ। এই জন্য আমি একটু কম বললাম, ৫০ জনকে একটু ভালো তালিকায় রাখলাম আর কি। বাট তদন্ত করলে ৫০ জনও বাদ যাবে না। এই হচ্ছে আমাদের পুলিশ বাহিনীর বা বাংলাদেশ পুলিশের অবস্থা। অনেকেই প্রস্তাব করেছেন যে পুলিশের বেতনটা একটু বাড়িয়ে দিলে এবং যদি একটা কমিশন গঠন করা হয়, শক্ত হাতে যদি তাদেরকে অর্গানাইজ করা যায়, তাহলে তারা আর দুর্নীতি করবে না। আমি একমত। যদি এটা বর্তমান সরকার করতে পারে, তাহলে এটা বাংলাদেশ পুলিশের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো এবং দেশের জনগণের জন্য ভালো। দেশের জনগণ হয়রানির শিকার হবে না। দেশের জনগণ সত্যিকার অর্থেই বাংলাদেশ পুলিশের কাছ থেকে সেবা পাবে। যে কথাটা প্রত্যেকটা থানায় লেখা থাকে যে দুষ্টের দমন শিষ্টের লালন, এটার সঠিক বাস্তবায়ন হবে যদি পুলিশ একটা কমিশনের আন্ডারে থাকে। যদি পুলিশ কোনো একটা কমিশনের আন্ডারে থাকে, যেটা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, তাহলে কোনো রাজনৈতিক দলের কোনো পাতি নেতা, বড় নেতা কেউ মানে পুলিশকে ব্যবহার করতে পারবে না। পুলিশ কারোর কথা শুনবে না কমিশন ছাড়া। আর কমিশনও সেইভাবে যদি করে দেওয়া হয়, আর দুর্নীতি দমন কমিশনটা যদি শক্তিশালী করে দেওয়া হয়, তাহলে কেউ দুর্নীতি করতে পারবে না। দুর্নীতি করলেই একটা কঠিন আইন করা উচিত। যেমন আমাদের ডিপার্টমেন্ট, আমি যে ডিপার্টমেন্টে আছি,
মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির বাস অপারেটর যারা আছে তাদের সেলফোনে একটা আইন আছে, মোবাইল ফোনে একটা আইন আছে। আপনি বাস চালানো অবস্থায় যদি পকেট থেকে ফোনটা বের করেন, ফোনে কথা বলা তো অনেক পরের ব্যাপার, ফোনটা বের করেছেন এবং ধরাও পড়েছেন, সাথে সাথে আপনি 5 দিনের জন্য সাসপেন্ড হবেন প্রথমবার। দ্বিতীয়বার যদি ধরা পড়েন তাহলে আপনাকে 1 মাসের জন্য সাসপেন্ড করবে। তৃতীয়বার ধরা পড়লে আপনাকে অর্ধচন্দ্র দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হবে। আপনার পেনশন, আপনার ফ্যাসিলিটিস যত কিছু আছে আপনি সব কিছু থেকে বঞ্চিত হবেন। এরকম কঠিন আইন এবং আইনের বাস্তবায়ন যদি করার ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত হবে। দেশটা মানে সত্যিকার অর্থে আমাদের দেশ যেমন সোনার বাংলা বলা হয়, আমাদের দেশটা সোনার বাংলায় পরিণত হবে এবং বাংলাদেশের জনগণ পুলিশকে রেসপেক্ট করবে। তারা পুলিশের দ্বারা এবং সরকারি কোনো কর্মকর্তার দ্বারা তারা নাজেহাল বা হয়রানির শিকার হবে না। এতটুকু বলেই আমার আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।